This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজ করতে গিয়ে অঘটন অন্ধকার টানেলে 24 ঘন্টার উপর আটকে 8 জন আধিকারিক এবং শ্রমিক। তেলেঙ্গানার শ্রীশৈলম সুড়ঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছে ইতিমধ্যে এনডিআরএফ থেকে সেনা। সব রকম সাহায্য করছে রাজ্য সরকার। সুড়ঙ্গের ভিতরে অক্সিজেন পাঠানো হচ্ছে, কিন্তু উদ্ধার কাজে বারবার বাধা আসছে। তার কারণ শ্রমিকরা ঠিক কোন জায়গায় আটকে রয়েছেন সেটা এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হচ্ছে না, ফলে খুব স্বাভাবিকভাবে চিন্তা বাড়ছে। সুড়ঙ্গের ভেতর কাজ করতে গিয়ে বিপত্তি। 24 ঘন্টা পার, এখনো তেলেঙ্গানা শ্রীশৈলম সুড়ঙ্গে আটকে আধিকারিক ও শ্রমিকরা। উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনা। শনিবার সকালে এই সুড়ঙ্গের ভেতর কাজ করতে ঢোকেন কর্মীরা, সঙ্গে ছিলেন একাধিক আধিকারিকও। হঠাৎ সুড়ঙ্গের দেওয়াল ফেটে জল ঢুকতে থাকে, তারপরই সুড়ঙ্গের ভেতর ধস। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনার সময় 60 জন কর্মী ও আধিকারিক এই টানেলের ভেতর ছিলেন। শেষ মুহূর্তে 52 জন কর্মী বেরিয়ে আসতে পারলেও বাকিরা আটকে যান। জানা গিয়েছে 44 কিলোমিটার দীর্ঘ শ্রীশৈলম সুড়ঙ্গ। সুড়ঙ্গের 13 কিলোমিটার ভেতরে আটকে কর্মীরা। मनोज श्रीनिवास आर्मी और एनडीआरएफ की तमाम टीमें ये खोज रही है कि अब इस रेस्क्यू ऑपरेशन को कैसा किया जाए। देश के जो सबसे बड़े जाने माने जो टेक्निकल इंजीनियर थे वो भी यहाँ पर पहुँच चुके हैं और कोशिश यही कर रहे हैं कि जो अंदर फंसे हुए लेबरों को बाहर निकाला जाए। এনডিআরএফ থেকে সেনা। ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী দল থাকলেও তাদের বারবার বাধার মুখে পড়তে হচ্ছে, কারণ ধ্বংসস্তূপের পাশাপাশি জল ও কাদা জমে রয়েছে টানেলে। তার ফলে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। टोटल 13.5 किलोमीटर का डिस्टेंस हमने कवर किया। कवर करने के बाद हमें जो टीबीएम है, जो टनल बोरिंग मशीन है, उसके जो लास्ट किनारा है वहां तक हम पहुंच गए थे। वहां पे जाके हमने जो ट्रैप्ड विक्टिम्स है, ट्रैप्ड मजदूर हैं, जो वर्कर्स हैं, उनके नाम से उनको पुकारा और उनको पता करने की कोशिश किए कि वो लोग कहाँ हैं, कुछ पता चल जाए। मगर कुछ पता नहीं चल पाया, क्योंकि उसके बाद 200 मीटर का पैच और रह जाता है, जिस एरिया में पूरी तरह से डेब्री से भरा है। ভেতরে আটকে থাকা শ্রমিকরা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের বাসিন্দা। সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের উদ্ধারের সব রকম চেষ্টা হচ্ছে। तेलंगाना नागर कर्नूल के टनल के साथ यशवंतपुर मोहम्मद TV9। রাজ্যে প্রাইভেট স্কুলের ফি বৃদ্ধি নিয়ে অভিভাবকরা এক প্রকার নাকাল। দিন দিন একাধিক কারণ দেখিয়ে ক্রমশই ফি বাড়িয়ে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ, নানা কারণ দেখে। রাজ্য সরকারের এক্ষেত্রে কোনো রকম নিয়ন্ত্রণ নেই, কন্ট্রোল নেই। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্থানের দিকে তাকাতে বলেছেন। মরু রাজ্যের সরকার কড়া হাতে নিয়ন্ত্রণ করছে, রাজস্থানকে দেখে বাংলা শিখতে পারে না, বাংলাকে শিখবে প্রশ্ন তিনি রেখেছেন। বছরের বিভিন্ন সময় কলকাতা ও জেলার একাধিক বেসরকারি স্কুলে বিক্ষোভের ছবি দেখা যায়। অভিযোগ ওঠে, অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করছে স্কুল। বর্তমান সময়ে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ সব বাবা মায়ের কাছেই একটা চিন্তার বিষয়। সব কিছুর দাম বাড়ছে। বাড়ছে বাড়ির ইএমআই, বাড়ছে সংসার খরচ, বাড়ছে ওষুধপত্রের দাম। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে লেখাপড়ার খরচ। বাংলার বেসরকারি স্কুলগুলির ফিজ নিয়ে রাজ্য সরকারের কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই। অভিযোগ, এই সুযোগে স্কুলগুলি যথেচ্ছ হারে ফি বৃদ্ধি করছে। প্রাইভেট স্কুলে এরকম করে ফিস বাড়ানোটা উচিত না, কারণ আমাদের ওখান থেকে তো সবই কিনতে হচ্ছে, বই, জামা কাপড়, মানে স্কুলের ইউনিফর্ম সবই তো নিতে হচ্ছে। তো আবার এক্সট্রা যদি ওরা বাড়িয়ে দেয় ফিস, তাহলে হচ্ছে তো আমাদেরই প্রবলেম না। জিনিসপত্রের তো দাম বাড়ছে, স্কুলের ফি বৃদ্ধি মানে বছর বছর হবেই, একটা সামান্য অ্যামাউন্ট বাড়বেই, সেটা সবাই আমরা জানি। কিন্তু এমনভাবে বাড়িয়ে দেওয়াটা উচিত না যাতে গার্জেনদের খুব অসুবিধে হয়ে যায়। বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। একটি মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এই রাজ্যে বহু বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে প্রচুর আবেদন জমা পড়েছে। বহু ক্ষেত্রে চার্জের নামে যে ফি বাড়ানো হচ্ছে সেটা ন্যায্য নয়। এর ওপর কি নিয়ন্ত্রণ থাকবে না? রাজস্থান মডেল কেন অনুসরণ করা হচ্ছে না? রাজ্য বিল এনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে পারে। বিচারপতি বিশ্বজিৎ বসু রাজস্থান মডেলের কথা বলেছেন। কি এই মডেল?
গত বছর মে মাসে রাজস্থান সরকারের স্কুল শিক্ষা দফতর 10 দফা গাইডলাইন প্রকাশ করে, যাতে বলা হয় আগামী 3 বছর কোনো বেসরকারি স্কুল ফি বৃদ্ধি করতে পারবে না। স্কুল থেকে বই খাতা ও ইউনিফর্ম কেনা বাধ্যতামূলক নয়। অভিভাবক ও শিক্ষকদের নিয়ে তৈরি কমিটি স্কুলের ফি নির্ধারণ করবে। এখন প্রশ্ন, রাজস্থান পারলে বাংলা কেন পারছে না? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন, রাজস্থানে যেটা হয়েছে কোর্ট নির্দেশিত, কোর্ট ডিরেকশন দিয়েছে। তো আমাদের এখানে কোর্ট এরকম ডিরেকশন হলে ভালো হয়, কারণ বেসরকারি স্কুলগুলো সত্যি তো আমাদের আওতার মধ্যে পড়ে না। শিক্ষামন্ত্রী আদালতের নির্দেশের দিকে তাকিয়ে জানিয়ে কটাক্ষ করছে শিক্ষা মহল থেকে বিরোধীরা। প্রশ্ন তুলছে অভিভাবকদের সংগঠনও, যে তিনি একজন মন্ত্রী, তার দায়িত্বের মধ্যে পড়ে আমাদের রাজ্যে শিশুরা কিভাবে শিক্ষা লাভ করবে সেখানে ভালো মন্দ বিচার করা তার দায়িত্বের মধ্যে পড়ে। সবকিছুই যদি কোর্ট করে দেবে তাহলে প্রশাসনের দায়িত্ব কি? কোর্টের জন্য অপেক্ষা করতে হবে কেন? ওনারা তো কথায় কথায় বলেন গরিব মানুষের সরকার, গরিব মানুষের জন্য তো ফিস তো নিয়ন্ত্রণ করতে হবে। প্রাইভেট স্কুলগুলোতে, এমন কলকাতাতে এমন অনেক স্কুল আছে যেখানে আমি আমার মেয়েদেরকে পড়াতে পারবো না। রাজ্যের বেসরকারি স্কুলগুলো শিক্ষা অঙ্গন হয়ে ওঠার পরিবর্তে ব্যবসার ক্ষেত্রে পরিণত হচ্ছে। আমরা রাজ্যের সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই সমস্ত ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হোক। রাজ্য তাকিয়ে আদালতের দিকে, কিন্তু সাধারণ মানুষ কার দিকে তাকাবেন? অনেকেই অভিযোগ করেন রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ছেলে মেয়ের ভালো ভবিষ্যতের জন্য নাকি বেসরকারি স্কুলই ভরসা। কিন্তু বেসরকারি শিক্ষা যে সাধ্যের বাইরে যেতে বসেছে। রাজস্থান পথ দেখিয়েছে, বাংলা কি সেই পথ অনুসরণ করবে? ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। আইনজীবী স্টিকার লাগানো গাড়িতে গাঁজা পাচারের চেষ্টা। নবগ্রাম থানার পুলিশের হাতে গ্রেফতার 3 জন। ধৃতদের দুটি গাড়ি থেকে 220 কেজি গাঁজা উদ্ধার। গাড়ির নিচে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। উত্তরবঙ্গ থেকে গাড়ি দুটি আসছিল। একটি গাড়িতে অ্যাডভোকেট লেখা স্টিকার লাগানো ছিল। নাকা তল্লাশির সময় গাঁজা উদ্ধার হয়। ধৃতরা জলপাইগুড়ি এবং কোচবিহারের বাসিন্দা।